এই ড্রামার শুরুতেই আমাদেরকে 2011 সালের সিন দেখানো হয়, যেখানে আমরা এই ড্রামার মেল লিড সুবিন আর ফিমেল লিড জিওকে দেখতে পাই। তারা একসঙ্গে বসেছিল। সুবিন তখন স্টাডি করছিল আর জিও স্কুল ছুটি হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই সে দৌড়ে চলে যায়। সে খুবই চঞ্চল আর দুষ্ট, আর এদিকে সুবিন খুবই শান্ত আর লক্ষ্মী একটা ছেলে। জিও তার ক্যামেরা দিয়ে চারদিকে ভিডিও করতে থাকে। তার স্বপ্ন হলো সে বড় হয়ে একজন ফিল্ম ডিরেক্টর হবে। তারপর তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। সুবিন জিওর ভিডিও করতে থাকলে জিও একটু লজ্জা পেয়ে বলে, আমার ভিডিও করো না। তার কথা শুনে সুবিন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তারা দুজনে স্কুলে পড়লেও একজন আরেকজনকে খুব ভালোবাসতো। এরপর আমাদের 2025 সালের সিন দেখানো হয়। তখন আমরা জানতে পারি জিও ফিল্ম ডিরেক্টর হতে পারেনি। সে বর্তমানে একটা টিভি চ্যানেলের পডকাস্ট রিপোর্টার। আর এদিকে সুবিন ঠিকই একজন ডিরেক্টর হয়ে গিয়েছে। আজ ইন্টারন্যাশনাল একটা ফিল্ম অ্যাওয়ার্ড শো, আর সুবিন এত ভালো সিনেমা বানায় যে এর জন্য সে আজ অ্যাওয়ার্ডও পেতে চলেছে। তাই সে যখন অনুষ্ঠানে পৌঁছায় তখন সব মিডিয়া তাকে ঘিরে ধরে এবং তার ছবি তুলতে শুরু করে। এটা দেখেই বোঝা যায় যে সুবিনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। এখন সে একজন সফল সিনেমার পরিচালক, আর তার প্রথম সিনেমা ব্যাপকভাবে হিট হয়েছে এবং দর্শকদের কাছেও অনেক সাড়া পেয়েছে। সেই কারণেই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সে সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নেয়। সবাই তাকে কংগ্রেচুলেট করতে থাকে। এরপর সুবিন স্টেজে উঠে তার অ্যাওয়ার্ড নেয় এবং স্পিচে বলে, এই পুরস্কার আমি আমার সেই বান্ধবীর জন্য পেয়েছি যে আমার হয়ে এই স্বপ্ন দেখেছিল। তাই আমি আমার সেই পুরনো বান্ধবীকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার এই পুরস্কারটাও তাকে উৎসর্গ করে দিতে চাই। এরপর সিন কাট হলে জিওকে দেখানো হয়। সে তার কোম্পানির শোর শুটিং এর জন্য একটি গ্রামে যায় এবং গ্রামের মহিলাদের সাথে শুটিং করতে থাকে। তারা কিভাবে তাদের জীবন কাটায়, কিভাবে খাবার সংগ্রহ করে, সে তাদের সাথে মাঠে নেমে পড়ে। কিন্তু অভিজ্ঞ না থাকায় সে কাদায় পড়ে যায়। এতে তার কাপড় চোপড় কাদায় মাখামাখি হয়ে যায়। এরপর রাতের একটি দৃশ্য দেখা যায়। বাড়ি ফেরার সময় জিও তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তার মা জানায় বাড়ির মালিক এবছর আবারও বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা শুনে জিও চিন্তায় পড়ে যায়। এখন এত খরচ কিভাবে সামলাবে? তখন সে তার মাকে বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। এরপর জিও নিজের বাসায় পৌঁছায়। তার বাসা অনেক উপরে হওয়ায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে খুব ক্লান্ত হয়ে যায়। দরজা খুলেই মেঝেতে বসে পড়ে। তারপর নিজের কাপড়গুলোর দিকে তাকিয়ে ভাবে, ইস, যদি এমন কেউ থাকতো যে এগুলো ধুয়ে দিত। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই তার নোংরা হয়ে যাওয়া কাপড়গুলো ওয়াশ করে আর খুবই অদ্ভুত গলায় গান গাইতে থাকে। এরপর যখন সে কাপড় শুকাতে যায় তখন জিও টিভিতে একটি খবর দেখতে পায় যেখানে সুবিন ইন্টারভিউ দিচ্ছিল। প্রথমে সে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যখন সে জানতে পারে সুবিন একজন বড় ফিল্ম ডিরেক্টর হয়ে গেছে তখন সে মন দিয়ে দেখতে শুরু করে। ঠিক সেই সময় একজন সাংবাদিক সুবিনকে জিজ্ঞেস করে, আপনি পুরস্কার নেওয়ার সময় যে মেয়েটির কথা বলেছিলেন সে কে? সুবিন উত্তর দেয়, সে আমার প্রথম ভালোবাসা। আমি শুধু তাকে বলতে চাই, যদি তুমি আমার এই নিউজ দেখে থাকো তাহলে জেনে রাখো আমি আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। তাই এখন আমি তোমার সঙ্গে দেখা করতে কোরিয়ায় ফিরে আসছি। এটা দেখে জিও তো একেবারে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব? সুবিন এত বড় একজন পরিচালক হয়ে গেল কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো সে এমন কি সিনেমা বানিয়েছে যে সেটার জন্য পুরস্কারও পেয়ে গেছে, অথচ এক সময় সে তো আমারই ফ্রেন্ড ছিল। এসব ভাবতে ভাবতে জিও দ্রুত ইন্টারনেটে সুবিন সম্পর্কে সার্চ করতে শুরু করে। তারা দুজন এক সময় স্কুলে পড়তো। তাদের যে একটা রিলেশন ছিল সে ঘটনার 15 বছর হয়ে গেছে। এই কারণে জিও সুবিনের আসল নামটাও ঠিকঠাক ভাবে মনে করতে পারছে না। অনেক চেষ্টা করে সে সুবিনের নাম মনে করে তাকে সার্চ করে আর সেই অ্যাওয়ার্ড শো এর ভিডিওটা বারবার দেখতে থাকে। কিন্তু সুবিন তার স্পিচ ইংরেজিতে বলছিল, তাই জিও তার কোনো কথাই বুঝতে পারে না। এরপর সে চিন্তায় পড়ে যায় এবং ভাবতে লাগে, যদি হঠাৎ সুবিন আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি কি করব? তখন আমার কি করা উচিত? এসব ভেবে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সিন কাট হলে সুমিনকে আমরা বিমানে দেখতে পাই। মানে ও কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে মনে মনে অনেক বেশি খুশি ছিল। এয়ারপোর্টে তার ফ্রেন্ড তাকে নিতে আসতে চাইলে সে তাদের মানা করে দেয়। সুবিন একটা ট্যাক্সিতে উঠে পড়ে আর জিওর ব্রডকাস্ট শোটা দেখতে থাকে। জিওর কর্মকাণ্ড অনেক হাস্যকর ছিল। তা দেখে সুবিনও হাসতে থাকে। তার হাসি লক্ষ্য করে ট্যাক্সি ড্রাইভার বলে, আমি জিওর অনেক বড় ফ্যান। তারপর ড্রাইভার জিওর অনেক প্রশংসা করতে থাকে যে সে অনেক ভদ্র একটা মেয়ে, বড়দেরকে সম্মান করে এবং ও অনেক নরম স্বভাবের একটা মেয়ে। প্রিয় মানুষের প্রশংসা শুনতে সুবিনেরও
বেশ ভালোই লাগছিল। তারপর আমাদেরকে জিউকে দেখানো হয় সে তার অফিসে ছিল এবং সে তার এক কলিগের সাথে কাজ নিয়ে ঝগড়া করছিল। দূর থেকে তাদেরকে সবাই দেখছিল। তখন তাদের বসের সাথে সুবিন আসে। সুবিনকে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়, এত বড় সেলিব্রিটি তাদের অফিসে। তারপর সুবিন এগিয়ে এসে দেখতে পায় জিউ তার কলিগের সাথে ঝগড়া করছে। জিউকে দেখে সুবিন মনে মনে বলে, তুমি ঠিক আগের মতোই আছো, একটুও বদলাও নেই। তারপর জিউ সুবিনকে দেখে ফেলে আর সুবিনকে দেখে তো একদম শকড হয়ে যায়। প্রথম প্রেমিককে 15 বছর পর চোখের সামনে দেখে সে অনেক নার্ভাস হয়ে যায়, কারণ সে কোনোভাবেই সুবিনের মুখোমুখি হতে চাইছিল না। এই কারণে সে টেবিলের নিচে বসে পড়ে। অনেকক্ষণ পর সে মাথা উঠিয়ে দেখে আশেপাশে কেউই নেই। জিউ ভাবে সুবিন মনে হয় চলে গেছে। তখন সে দেখতে পায় সুবিন আসলে যায়নি, সেও তার মতো টেবিলের নিচে বসে আছে। আর সুবিন তাকে দেখে বলে, হাই, কেমন আছো? এরপর জিও উপরে উঠতে গেলে টেবিলের সঙ্গে লেগে মাথায় আঘাত পায়। আর তখন গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ 2011 সালে। তখন তাদের স্কুল জীবন চলছিল। জিউ ক্লাসরুমের জানালা দিয়ে নিচে খেলতে থাকা বাচ্চাদের ভিডিও করছিল। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে আর সেখান থেকে সুবিন নেমে আসে। জিউ ক্যামেরা জুম করে তাকে দেখে মনে মনে বলে, ওয়াও, ছেলেটা কত হ্যান্ডসাম। এই সব কিছু কিন্তু আবার জিউ তার ক্যামেরায় রেকর্ড করছিল। সুবিন গাড়ি থেকে নেমে সোজা উপরের দিকে তাকায় আর জিউর সাথে তার চোখে চোখ পড়ে আর সে জিউকে হাত নেড়ে হাই বলে। জিউ লজ্জা পেয়ে সরে যেতে নিলে আবারও তার মাথায় আঘাত পায়। এরপর আমাদের স্কুলের অ্যাসেম্বলির একটি দৃশ্য দেখানো হয়। সব স্টুডেন্টরা সেখানে দাঁড়িয়ে ছিল। সেদিন প্রচন্ড রোদ ছিল, কিন্তু প্রিন্সিপাল তার বক্তৃতা দিয়েই যাচ্ছিল। তাই এত রোদে দাঁড়িয়ে থাকতে না পেরে জিউ অজ্ঞান হওয়ার নাটক করে নিচে পড়ে যায়। এটা দেখে সুবিন অনেক ভয় পেয়ে যায়। তাই সে জিউকে কাঁধে তুলে মেডিকেল রুমে নিয়ে যায়। সেখান থেকে নার্স চলে যাওয়ার পর জিউ উঠে বসে। সুবিন অবাক হয়ে বলে, তুমি অজ্ঞান হওনি? তুমি কি নাটক করছিলে? জিউ বলে, আরে এত রোদের মাঝে কি প্রিটি করা যায়? আর তারা আমাদেরকে কিভাবে রোদে দাঁড় করিয়ে রেখেছে? বাইরে কি এখনো প্রিটি চলছে? সুবিন জানায় যে সে অজ্ঞান হয়ে যাওয়ায় কয়েকদিনের জন্য প্রিটি স্থগিত রাখা হয়েছে। এরপর জিউ বলে, তুমি কে? তুমি কি আমাকে চেনো? তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? এরপর সুবিন নিজের পরিচয় দিয়ে বলে, আমি হলাম নতুন স্টুডেন্ট। আমি সিউল থেকে এখানে এসেছি কারণ আমার বাবার এই শহরের হাসপাতালে ট্রান্সফার হয়েছে। জিউ বলে, ওহ তাই নাকি? তারপর সে বলে, আমি এখন ক্লাস ফাঁকি দিতে যাচ্ছি, তাই তুমি চাইলে আমার সাথে আসতে পারো। সুবিনও তার পেছন পেছন চলে যায়। দুজন স্কুলের মাঠের পাশে বসে গল্প করতে থাকে। জিউ জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি? সুবিন বলে, আমি কখনো এটা নিয়ে ভাবিনি, তবে হয়তো আমার বাবা আর দাদুর মতোই আমাকে ডক্টরি হতে হবে। তারপর জিউ বলে, আমার স্বপ্ন কি জানতে চাইবে না? সুবিন তখন বলে, হ্যাঁ জিউ বলো, তোমার স্বপ্ন কি? জিউ তখন বলে, তোমাদের শিউলের ছেলেদের এই একটাই সমস্যা, মেয়েদেরকে নাম ধরে ডাকা। তোমরা জানো না, মেয়েদেরকে কথার মাঝে নাম ধরে ডাকলে মেয়েরা দুর্বল হয়ে যায় আর আমার দিকে তাকিয়ে এভাবে হাসবে না। তারপর সে আরো বলতে থাকে, আমি একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই এবং অনেক অনেক টাকা কামাতে চাই। এই কথা শুনে সুবিন বলে, এই কারণেই তুমি সব সময় সবার ভিডিও করো আর আমাকে দেখেও ভিডিও করেছিলে? এই কথা শুনে জিও মুচকি হেসে ফেলে। স্কুল ছুটির পর সুবিন তার বাবার সঙ্গে দেখা করতে হসপিটালে যায়। সেখানে এসে সে জিউকে দেখতে পায়। জিউ আসলে হসপিটালের ছাদে যাচ্ছিল কারণ সে সূর্যাস্তের ভিডিও করবে। সেখানে ছাদে গিয়ে জিউ তার ক্যামেরা ঠিক মতো সেট করে আর সারাদিন স্কুল করে ক্লান্ত জিউ সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন সেখানে সুবিন আসে আর সে জিউকে দেখতে থাকে এবং তার দিকে তাকিয়ে হাসে। কিছুক্ষণ সেখানে বসে জিউর ঘুম ভাঙার অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষা করতে করতে সেও এক সময় ঘুমিয়ে যায়। সময় ঘুরিয়ে রাত হয়ে যায়। জিউর ঘুম ভাঙলে সে পাশে সুবিনকে দেখে চিল্লিয়ে ওঠে। সুবিন জেগে যায়। জিউ বলে, তুমি এখানে কি করছো? সুবিন জানায় সে তার বাবার কাছে এসেছিল। জিউ তার ক্যামেরা গুছিয়ে নেয়। তারপর তারা দুজন নাইট গার্ডের থেকে লুকিয়ে দৌড়াতে থাকে। দৌড়ে এক পর্যায়ে দুজন বাইরে চলে আসে। তারপর দুজন একে অপরের হাত ধরে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ানোর সময় জিউর চুলের রাবার ব্যান্ড মাটিতে পড়ে যায়। বিষয়টা সুবিন লক্ষ্য করলেও তখন কিছুই বলে না। দূরে গিয়ে তারা থামে। তখন জিউ হাসি মুখে বলে, আজ থেকে আমরা দুজন বন্ধু। এই কথা শুনে সুবিন ভীষণ খুশি হয়ে যায়, কারণ সেই দিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু হয়। তার পরের দিন সকালে সুবিন তার মায়ের সঙ্গে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। তখনই সে হঠাৎ করে জিউকে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলার ভিডিও করতে দেখতে পায়। এই দেখে সুবিন তার মাকে বলে, আমি এখান থেকে হেঁটেই স্কুলে যাব। মা বলে, ঠিক আছে, সাবধানে জিও। তারপর তার মা চলে যায় আর সুবিন জিওর কাছে চলে আসে। জিও তখন সেই বৃদ্ধ মহিলার ভিডিও করছিল, কিন্তু তার মনে হচ্ছিল ভিডিওতে যেন
কিছু একটা কমতি আছে। ঠিক তখনই পেছন থেকে সুবিন বলে ওঠে, ছায়ার কমতি। জিউ বলে, ঠিকই বলেছো। তারপর সুবিন একটি গাছের ডাল বৃদ্ধার মুখের সামনে ধরে, যাতে তার মুখের উপর সুন্দর একটি ছায়া পড়ে। ঠিক তখনই সেখানে এক মাতাল লোক এসে চিৎকার করে বলতে থাকে, তোমাদের জন্য তো আমি একদমই ঘুমাতে পারছি না। এই বলে সে বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। জিউ রেগে গিয়ে বলে, আমি তোমাকে পুলিশের কাছে দেব। তুমি যা যা করেছো সবকিছুই এই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এই কথা শুনে লোকটি জিউর ক্যামেরা কেড়ে নিয়ে সেটি ভেঙে ফেলতে চায়। ঠিক সেই সময় সুবিন ক্যামেরাটা ধরে ফেলে, তবে ক্যামেরা বাঁচাতে গিয়ে তার হাতে ব্যথা লাগে। তবুও লোকটি থামে না। সে আবারও সুবিনের কাছ থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুবিন ক্যামেরা দিতে না চাইলে লোকটি তাকে মারতে শুরু করে। জিউ লোকটিকে আটকাতে গেলে সে জিউকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সে সুবিনকে লাথি মারতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে লোকটি দ্রুত পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জিউ সুবিনের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ওষুধ লাগাতে লাগাতে জিউ বলে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে লোকটা তো আমার ক্যামেরাটাই ভেঙে ফেলতো। সুমিন বলে, তারপরও তো অল্প একটু ফেটে গেছে। এরপর সে ক্যামেরার ভাঙা অংশে একটি স্টিকার লাগিয়ে দেয়। তারপর জিউকে বলে, আমি তোমাকে পছন্দ করতে যাচ্ছি। জিউ অবাক হয়ে জিজ্ঞেস করে, এক মিনিট, তুমি আমাকে পছন্দ করতে যাচ্ছ নাকি ইতিমধ্যেই পছন্দ করে ফেলেছো? দুটো কিন্তু এক জিনিস নয়। সুবিন বলে, আসলে আমি তোমার মতো হতে চাই, কারণ তোমার এমন একটা জিনিস আছে যা আমার নেই। জিউ বলে, সেটা আবার কি? সুবিন বলে, স্বপ্ন। এরপর সে জিউকে একটি হেয়ার ব্যান্ড উপহার দেয়, কারণ আগের রাতে জিউর হেয়ার ব্যান্ডটা পড়ে গিয়েছিল। জিউ সঙ্গে সঙ্গে সেটি পরে নেয়। এতে সুবিনও অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। সেখানে সুবিন জিউর ভিডিও করতে থাকে। তারা একসঙ্গে অনেক আনন্দের সময় কাটায়। তারপর দুজনে মিলে একটি জম্বি শর্ট ফিল্ম বানায়। এর জন্য স্কুল থেকে শাস্তিও পায়। তবুও তারা খুব আনন্দে সময় কাটায়। এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল। ঠিক তখনই গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে। জিউ সুবিনকে সিঁড়ির কাছে নিয়ে এসে রাগ দেখিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুবিন প্রথমে বলে, আমি তো টিভি স্টেশনে এসেছি, তোমার সঙ্গে দেখা হওয়াটা শুধু কাকতালীয়। কিন্তু জিও তার কথা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত সুবিন সত্যিটা স্বীকার করে বলে, হ্যাঁ, আমি শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছি। আমি তোমাকে খুব মিস করেছি। তুমি কি একবারও আমাকে মিস করোনি? ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ দরজায় ধাক্কা দিতে থাকে, কারণ তারা সিঁড়ি দিয়ে নামতে চাইছিল। জিও দরজাটা আটকে রাখার চেষ্টা করলেও একা পারছিল না। তখন সুবিন তার একেবারে কাছে গিয়ে দরজাটা ধরে রাখে, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। জিও বলে, তুমি কি করছো? আমার থেকে দূরে গিয়ে দাঁড়াও। সুবিন জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জিও মিথ্যা বলে, শুধু বয়ফ্রেন্ড নয়, আমার তো স্বামীও আছে, এমন কি একটা বাচ্চাও আছে। সুবিন বলে, তুমি মিথ্যা বলছো। এরপর জিও রাগ করে মাথা দিয়ে সুবিনের হাতে ঠুস মারতে যায়, কিন্তু সুবিন হাত ছড়িয়ে নেওয়ায় জিও নিজের মাথাতেই আঘাত পায়। এরপর সুবিন জিওর স্বপ্নের কথা বলতে থাকে। সে বলে, আমার তো স্বপ্ন ছিল একজন ডিরেক্টর হওয়ার। জিও অনেক কষ্ট নিয়ে বলে, যেদিন তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলে সেদিনই আমার সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। আর আমি চাই আমাদের আর কখনো দেখা না হোক, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এই বলে জিও চলে যেতে চাইলে সুবিন তাকে আবারও আটকায়। এতে তারা আবার কাছাকাছি চলে আসে, কিন্তু পরক্ষণেই জিও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় জিও তার বন্ধু ইউজিনের সঙ্গে দেখা করে। ইউজিন একজন সংগ্রামী অভিনেতা। তারা একসঙ্গে খেতে বসে। কথায় কথায় জিও বলে, আর কতদিন নিজের হাতে প্রোফাইল বানিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে বেড়াবে? কোনো ভালো এজেন্সির সাহায্য নাও। কিন্তু ইউজিন রাজি হয় না, বরং সে জিওকে জিজ্ঞেস করে, তোমার প্রথম ভালোবাসা হঠাৎ ফিরে এসেছে, তাকে দেখে কি তোমার একটুও ভালো লাগেনি? জিও বলে, না, ভালো লাগেনি। ইউজিন আবার বলে, ফিল্ম ডিরেক্টর হওয়াই তো তোমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, তাই না? জিও উত্তর দেয়, সেটা এক সময় ছিল, কিন্তু এখন আর সেটা আমার স্বপ্ন নয়। এদিকে সুবিন একটি হোটেলে বসে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। তখনই জনপ্রিয় অভিনেত্রী হানা সেখানে আসে। সে তার ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারে যে সুবিন কোরিয়ায় ফিরে এসেছে। হানা অবাক হয়ে বলে, এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? পরে জানা যায় হানা আসলে সুবিনকে একদমই পছন্দ করে না, কারণ তার প্রথম অডিশনের সময় সুবিন তাকে রিজেক্ট করে দিয়েছিল। তাই সেই ঘটনার রাগ তার এখনো রয়ে গেছে। ম্যানেজার জিজ্ঞেস করে, সে আপনাকে কি বলেছিল? হানা বলে, সে তো পুরো সময় ইংরেজিতে কথা বলছিল, একবারও কোরিয়ান ভাষায় কিছুই বলেনি।
তাই সে কি বলেছে আমি কিছুই বুঝতে পারিনি। সুবিন তাদের সব কথাই শুনে ফেলে এবং বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুবিন একটি ক্যাফেতে আসে। ইউজিন সেখানে আগে থেকেই ছিল। সে সুবিনকে দেখে চিনে ফেলে এবং নাম ধরে ডাকে। তারপর দুজন বসে কথা বলতে শুরু করে। দেখে বোঝা যায় তারা আগে থেকেই একে অপরকে চিনত। কথার এক পর্যায়ে সুবিন জিজ্ঞেস করে, তোমার কি এখনো জিউর সঙ্গে যোগাযোগ আছে? ইউজিন বলে, হ্যাঁ আছে, না থাকার তো কোনো কারণই নেই। সুবিন বলে, তুমি কি আমাকে জিউর ফোন নাম্বারটা দিতে পারবে? ইউজিন বলে, না। সুবিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তুমি কি আমাকে পছন্দ করো? ইউজিন হেসে বলে, জিউ যদি তোমাকে পছন্দ করে তাহলে আমিও করি, আর জিউ যদি তোমাকে পছন্দ না করে তাহলে আমিও করি না, তাই তার নাম্বার তোমাকেই খুঁজে নিতে হবে। এরপর ইউজিন ইচ্ছে করেই সুবিনের সামনে জিউর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। জিউ জানায় সে তার পুরনো ভিডিও ট্যাপগুলো বিক্রয়.com-এ বিক্রি করতে চায়। সুবিন পাশেই বসেছিল, তাই পুরো কথোপকথন শুনে ফেলে। অন্যদিকে অভিনেত্রী হানা একটি রেস্টুরেন্টে ফটোশুটের জন্য আসে, কিন্তু তাকে জানানো হয় আজ যে পুরুষ মডেল আসার কথা ছিল সে দুর্ঘটনায় পড়েছে, তাই সে আর আসতে পারবে না। ঠিক সেই সময় সেখানে ইউজিনকে দেখা যায়। হানা তাকে চিনে ফেলে এবং মুচকি হেসে বলে, আমার একটু সময়ের জন্য তোমাকে দরকার, আমাকে কি সাহায্য করবে? অর্থাৎ সে ইউজিনকে নিজের সঙ্গে মডেল হিসেবে ফটোশুট করার অনুরোধ করে। ইউজিনও রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে সুন্দর একটি ফটোশুট সম্পন্ন করে। শুটিং শেষ হওয়ার পর ইউজিন নিজের তোলা ছবিগুলো দেখছিল। তখনই তার মনে পড়ে যায় বিদায়ের সময় হানা তাকে একটি ছবি দিয়ে বলেছিল, এটা স্মৃতি হিসেবে রেখে দাও, তবে আমি এত ফটোগ্রাফ দিতে পারবো না, কারণ তুমি তো আমার ফ্যান নও। এরপর ইউজিন বড় স্ক্রিনে হানার বিজ্ঞাপন দেখে মনে মনে বলতে থাকে, আমার কাছে পুরো ঘটনাটা একটা স্বপ্নের মতো। অন্যদিকে সুবিন বিক্রয় অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে জিউর দেওয়ার ভিডিও ট্যাপের বিজ্ঞাপন খুঁজতে থাকে, কারণ সে জিউর সঙ্গে যোগাযোগ করতে চায়। অবশেষে সে পোস্টটি খুঁজে পায় এবং তাকে মেসেজ পাঠায়। এদিকে জিউ নিজের পুরনো ভিডিও ট্যাপগুলো পরিষ্কার করছিল, তখনই সে সুবিনের মেসেজ দেখতে পায়। তবে জিউ জানতো না যে এটি আসলে সুবিনের আইডি, তাই সেও স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। সুবিন বলে, আমি ট্যাবগুলো কিনতে চাই, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার সঙ্গে সামনাসামনি দেখা করে এগুলো দিতে হবে। জিও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিও মেট্রো স্টেশন থেকে বের হচ্ছে। হঠাৎই সামনে সুবিনকে দেখে সে চমকে যায়। মনে মনে বলে, সে আবার এখানে কি করছে? যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এই ভেবে জিও চুলগুলো সামনে এনে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু ততক্ষণে সুবিন তাকে চিনে ফেলে। সে জিউকে অ্যাপের আইডির নাম ধরে ডাকে। এতে জিউ থেমে যায়। এরপর সুবিন আর জিউ একটি রেস্টুরেন্টে বসে। জিউ বলে, আমি এই ভিডিও টেপগুলো তোমার কাছে বিক্রি করব না। সুবিন বলে, আমি 2 গুণ দাম দেব। জিউ বলে, তারপরও বিক্রি করব না। সুবিন আবার বলে, 10 গুণ দাম দিলে করবে না? এই কথা শুনে জিউ কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, তুমি এগুলো কিনতে চাচ্ছ কেন? সুবিন বলে, কারণ তুমি বিজ্ঞাপনের ডিটেলসে লিখেছিলে এগুলো তোমার জীবনে কতটা মূল্যবান। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিউ লিখেছিল, এই ভিডিও ট্যাপগুলো আমার ইমোশন, আমার স্বপ্ন, এগুলোর সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এই লেখাগুলো লিখতে গিয়েই জিওর চোখে পানি চলে এসেছিল। বর্তমান সময়ে ফিরে এসে জিও আবার জিজ্ঞেস করে, তুমি এগুলো কিনতে চাচ্ছ কেন? সুবিন উত্তর দেয়, কারণ আমি সেই স্মৃতিগুলোকে আবারও একসঙ্গে করতে চাই। জিও বলে, আমার কোনো স্মৃতির দরকার নেই, টাকা দিয়ে যাও, আমি চলে যাই। কিন্তু সুবিন টাকার বদলে একটি পুরনো স্ক্রিপ্ট বের করে। সেটিই ছিল সেই স্ক্রিপ্ট যেটা তারা স্কুল জীবনে একসঙ্গে লিখেছিল। সুবিন বলে, এই গল্পটা নিয়ে আমি একটা সিনেমা বানাতে চাই, কিন্তু গল্পটা তো এখনো শেষ হয়নি, চলো আমরা আবার একসঙ্গে গল্পটা শেষ করি। জিউ শান্ত গলায় বলে, কিছু গল্পের শেষের আর কোনো দরকারই হয় না। এই কথা বলে সে ইচ্ছে করেই স্ক্রিপ্টের উপর কফি ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সুবিন ছাতা নিয়ে তার পেছনে দৌড়ে আসে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিও বলে, আমি এই বৃষ্টিকে ঘৃণা করি। এরপর সে নিজের বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একে একে বলতে থাকে, আমি টানা 15 দিন তোমার বাড়ির সামনে অপেক্ষা করেছি, প্রতিদিন সেখানে গিয়ে বসে থেকেছি, কিন্তু তুমি একবারও আমার সঙ্গে দেখা করোনি। তুমি তো আমার প্রথম ভালোবাসা হওয়ার কথা ছিলে, অথচ আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। এই বলে জিউ সেখান থেকে চলে যায়। এখান থেকে সিনটা আবারও অতীতে চলে যায়, আর আমরা তাদের স্কুল জীবনের সেই জম্বি নাটকের শুটিং এর সিনটা দেখতে পাই। সুবিন দাঁড়িয়ে ফ্যান ঠিক করছিল, তখন জিও এসে বলে, কি করছো? তুমি গিয়ে ওদের মেকআপ ঠিক করো। সুবিনও জিওর কথা মতো সবার জম্বি মেকআপ ঠিক করতে থাকে। তারপর আমাদের ডিরেক্টর ম্যাডাম মানে জিও সিন চেক করে বলে, কিছু একটা তো মিসিং আছে। তবে এখানে সুবিনের পুরো মনোযোগ ছিল জিওর চুলে, কারণ সেখানে ছোট্ট একটা কাগজ আটকে ছিল। সুবিন সেটা সরাতে যাবে তার আগেই জিও সেখান থেকে চলে যায়। তারপর আবার যখন শুটিং শুরু হয় তখন জিও বলে,
সুবিন এবার সিনটা তুমি রেকর্ড করো। সুবিন ইয়েস বলে ক্যামেরাটা নিয়ে নেয়, কিন্তু তার পুরো ফোকাস ছিল জিওর উপর, কারণ জিও আজ অনেক বেশি খুশি ছিল আর সেটা দেখে সুবিনেরও ভালো লাগছিল। তখন সুবিন বলতে থাকে, জিওর সব ব্যাপারই আমার খুব ভালো লাগে, সেটা হোক তার কথা কিংবা তার কাজ। এটা বলে সে মুচকি হাসতে থাকে। ঠিক তখনই কেউ এসে তাদের বকতে থাকে, এখানে কি হচ্ছে। পরের সিনে আমরা দেখি সবাই ক্লাসের বাইরে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ তাদের শাস্তি দেওয়া হচ্ছিল। এখানে টিচার সবাইকে বকছিল। তারপর জিওর মাথায় হালকা একটা বাড়ি মেরে বলে, জিও এসব কাণ্ড তো তোমারই। জিও বলে, ম্যাম ব্যথা লাগছে তো। ম্যাম বলে, ব্যথা লাগার জন্যই তো দিয়েছি। তারপর ম্যাম সুবিনকে বলে, তুমি না মেডিকেল স্টুডেন্ট, যা শুরু করেছো, তোমার মেডিকেল এক্সামের কি হবে? এমন করলে তো পরীক্ষায় পাশই করতে পারবে না। তখন জিও বলে, ম্যাম এক্সাম তো এখনো অনেক দেরি, তার আগে গ্র্যান্ড প্রাইজটা আমরা জিতে নেই, এক্সামের প্রিপারেশন পরে নেব। এই কথা শুনে ম্যাম আবারও জিওকে একটা বাড়ি মারে। সেটা দেখে সুবিন হেসে ফেলে, আর সুবিনকে হাসতে দেখে ম্যাম তার মাথায় আরো দুটো বাড়ি দিয়ে বলে, এটা কি হাসির বিষয়? তারপর টিচার সবাইকে বকতে থাকে, আর দুষ্টু জিও সুবিনকে আস্তে করে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? সুবিন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি ঠিক আছো মানে? এখানেও তারা নিজেদের মধ্যে মজা করতে থাকে। পরের সিনে দেখা যায় স্কুল ছুটির পরও জিও শুটিং করছিল। সেখানে সে সুবিনকে মানুষকে সাহায্য করতে দেখে, আর এতে সে অনেক খুশি হয়ে সুবিনের ভিডিও করতে শুরু করে। তারপর সুবিন নিজের জন্য এবং তার মায়ের জন্য স্ন্যাক্স কিনছিল। এটা দেখে জিও বলে, তুমি অনেক ভালো ছেলে, তোমার আর তোমার মায়ের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং, কিন্তু আমার আর আমার মায়ের মধ্যে বন্ডিংটা একদমই ভালো না। তারপর তারা দুজন লুকিয়ে জিওর মায়ের রেস্টুরেন্টে চলে আসে। সেখানে তারা জিওর মায়ের কাছ থেকে লুকিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। অনেক কষ্টে তারা ভিতরে ঢুকে যায়, আর জিওর মা তাদেরকে দেখতে পায় না। আসলে রেস্টুরেন্টের নিচে একটা ছোট্ট আন্ডারগ্রাউন্ড রুম ছিল, সেখানেই তারা দুজনে বসে নিজেদের বানানো শর্ট ফিল্ম দেখতে থাকে। ফিল্ম শেষ হওয়ার পর জিও সুবিনের প্রশংসা করে বলে, তুমি যেভাবে শর্টগুলো ক্যাপচার করেছো সত্যি দারুণ হয়েছে, তোমার শুটিং স্টাইল অসাধারণ। জিওর মুখে এরকম প্রশংসা শুনে সুবিন তো জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়েই ফেলে। সে বলে, আমি আর ডাক্তার হতে চাই না, আমি ঠিক করেছি, তোমার মতো আমিও একজন ফিল্ম ডিরেক্টর হব। জিও বলে, ফিল্ম ডিরেক্টর হওয়া মোটেও সহজ নয়, এ পথে অনেক কষ্ট, অনেক সংগ্রাম আর অনেক সময় দিতে হয়। কিন্তু সুবিন একটু দ্বিধা না করে জবাব দেয়, তাতে আমার কোনো সমস্যা নেই, আগে সিনেমার প্রতি আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি সিনেমাকে ভালোবাসতে শুরু করেছি। তারপর সে জিওর দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলে, তুমি ক্যামেরার মাধ্যমে যে পৃথিবীটা দেখাও সেটা এত সুন্দর, এত উষ্ণ আর এত আনন্দে ভরা যে আমি সেই পৃথিবীর একটা অংশ হয়েই থাকতে চাই। জিও হেসে বলে, উষ্ণ একটা দুনিয়া, আমরা তো জম্বি মুভি বানিয়েছি। সুবিন বলে, জম্বির দুনিয়া হোক বা অন্য কোনো দুনিয়া, তোমার ক্যামেরায় সবকিছুই সুন্দর লাগে। যাই হোক, তারপর জিও রাতের বেলা একা একা নিজের রুমে বসে সুবিনকে করা ভিডিওগুলো বারবার দেখছিল, আর ভিডিও দেখতে দেখতে তার মুখে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে, যা দেখে বোঝা যায় সে আস্তে আস্তে সুবিনের প্রেমে পড়ে যাচ্ছিল। পরের দিন সুবিন তাড়াহুড়ো করে বাস ধরার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সে একটু দেরি করে ফেলে। অনেক দৌড়ানোর পর বাস থামে, আর সুবিন বাসে উঠে পড়ে। এদিকে দেখা যায় সুবিন আর জিওর বানানোর শর্ট ফিল্মটি ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হয় গ্র্যান্ড প্রাইজ জিতেছে জিওর শর্ট ফিল্ম। এতে জিও তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে। তারপর নিজের বক্তব্যে বলে, আমার মা সবসময় বলতেন বড় হয়ে আমি যা ইচ্ছা তাই হতে পারি, কিন্তু সত্যি বলতে আমি সবকিছুই হতে চাই না, আমি শুধু একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই, কারণ আমার মনে হয় এই কাজটা করার জন্যই আমার জন্ম হয়েছে। বক্তব্য শেষ হওয়ার পর উপস্থাপক তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারের কেউ কি এখানে আছে যে তোমাকে অভিনন্দন জানাতে আসবে? কিন্তু জিওর পরিবারের কেউই সেখানে আসেনি। ঠিক তখনই পেছন থেকে সুবিন একটি ফুলের তোড়া নিয়ে মঞ্চের সামনে চলে আসে, আর সবার আগে জিওকে অভিনন্দন জানায়। এতে জিও অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সুবিন আর জিও সমুদ্রের ধারে যায়। সেখানে সুবিন জিওর ভিডিও করতে থাকে। জিও সুবিনকে বলে, আমার একটা সিক্রেট আছে, আমি তোমাকে বলতে চাই কেন আমি একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই প্রথমবার একটি ফিল্ম কম্পিটিশনে জিতেছিলাম। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে আমি একজন ফিল্ম ডিরেক্টরই হব। সুবিন হেসে বলে, এতে আবার সিক্রেটের কি আছে? জিও বলে, আসলে আমার স্বপ্নটা অনেক বড়, কিন্তু আমি অনেক ছোট থেকে শুরু করেছি, তাই এটা কাউকে বলতে আমার খারাপ লাগে, এজন্যই বলছি এটা আমার সিক্রেট। সুবিন তাকে উৎসাহ দিয়ে বলে, প্রতিটি বড় জিনিসের শুরুটা কিন্তু ছোট্ট একটা পদক্ষেপ থেকেই হয়। এই যেমন প্রথমে তোমার জন্য আমার যে অনুভূতিটা ছিল সেটা খুব ছোট্ট একটা অনুভূতি ছিল, কিন্তু আজ সেটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন হয়ে গিয়েছে। এটা শুনে জিও অনেকটা লজ্জা পেয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। তারপর বিষয়টা বোঝা
বদলে দিয়ে বলে, চলো ভবিষ্যতে আমরা দুজনে একসঙ্গে একটা সিনেমা বানাই। সুবিন বলে, একসাথে? জিও বলে, হ্যাঁ, ডিরেক্টরের জায়গায় আমাদের দুজনেরই নাম থাকবে, আসো একসাথে একটা অসাধারণ কাজ করি। এই বলে জিও হাত বাড়িয়ে দেয়। সুবিন তখন ক্যামেরাটা বন্ধ করে বলে, তো চলো একসাথে অসাধারণ কিছু করা যায়। এই বলে সে খুশিতে জিওকে কোলে তুলে নিয়ে নাচতে থাকে। তারপর তারা দুজনে ছোট্ট বাচ্চাদের মতো সমুদ্রের পানিতে দুষ্টুমি করতে থাকে আর সেখানে অনেকক্ষণ সময় কাটায় এবং অনেক মজা করে। রাতের বেলা সুবিন বাড়ি ফিরে আসে। বাড়ির বাইরে এসে সে দেখে তার বাবা কোনো একটা বিষয় নিয়ে ড্রাইভারকে খুব বকাবকি করছে। সুবিন চুপচাপ সেখান থেকে বাড়ির ভিতরে ঢুকে যায়। তারপর সে নিজের ব্যাগটা তুলতে যায়। ঠিক তখনই তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, এই বাড়িতে শুধু একটা নিয়মই চলবে, কোনো ভুলই মেনে নেওয়া হবে না। পারফেকশন ছাড়া আমি আর কিছুই গ্রহণ করি না, মনে থাকবে? সুবিন বলে, জি বাবা। অন্যদিকে জিও তার বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ির সামনে এসে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে তার সব ভিডিও ক্যাসেট বাইরে ফেলে রাখা হয়েছে আর আশেপাশের লোকজন সেগুলো দেখছে। জিও দ্রুত ক্যাসেটগুলো তুলে নিয়ে বলে, এগুলো সব আমার জিনিস। জিওর কথা শুনে লোকগুলো চলে যায়। জিও এবার নিজের মাকে বলে, তুমি আমার ক্যাসেটগুলো বাইরে ফেলে দিলে কি করে? মা রেগে বলতে থাকে, এসব একেবারেই অপ্রয়োজনীয় জঞ্জাল, এ বাড়িতে এগুলোর কোনো দরকার নেই। কিন্তু জিও কান্না করতে করতে তার মাকে থামানোর চেষ্টা করে। সে নিজের জেতা পুরস্কার দেখিয়ে বলে, আমি আজকে 1 মিলিয়ন টাকার পুরস্কার জিতেছি। আমি কোনো দিন আপনার কাছে কিছুই চাইনি, না টাকা চেয়েছি, না বিদেশে পড়তে যাওয়ার জন্য জেদ ধরেছি। শুধু একবার আমাকে এই কাজটা করতে দাও, যেটা আমি করতে চাই। মেয়ের কথা শুনে তার মা একটু শান্ত হয়। তারপর বলে, ঠিক আছে, ক্যাসেটগুলো ফেলবো না, কিন্তু এই ক্যাসেটগুলো আর বাড়ির এদিক ওদিক রাখা যাবে না, শুধু তোমার রুমেই থাকবে। এই বলে তার মা চলে যায়। এদিকে সুবিন তার বাবার কাছ থেকে বকা খেয়ে বাইরে হাঁটতে বের হয়, কারণ তার মনটা ভীষণ খারাপ ছিল। ঠিক তখনই সে জিওকে রাস্তায় বসে থাকতে দেখে। তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? তুমি ঠিক আছো? জিও বলে, ঠিক আছি, বড় কিছু হতে গেলে ছোট ছোট সমস্যা তো হবেই। তারপর দুজনে সমুদ্রের ধারে গিয়ে বসে পড়ে। জিও সুবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি শিয়াল আর আঙ্গুরের গল্পটা কখনো শুনেছো? সুবিন বলে, না তো। জিও বলে, শিয়াল অনেক চেষ্টা করেও যখন আঙ্গুরগুলো পারতে পারেনি, তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল আঙ্গুরগুলো খুবই টক হবে। সুবিন বলে, হতে তো পারে যে আঙ্গুরগুলো সত্যি টক ছিল, তবে জিও তার সঙ্গে একমত হয় না। সে বলে, আঙ্গুর টক হোক বা মিষ্টি, অন্তত শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত ছিল। আমি কিন্তু এমন নই, আমার যেটা চাই সেটা পাওয়ার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, সেটা আমার জীবন দিয়ে হলেও। সুবিন বলে, নিজের জীবন দিয়ে দেওয়ার কথা আর কখনোই বলবে না। যদি কোনো দিন তোমার কোনো কিছু দরকার হয়, শুধু আমাকে একটা ফোন দিও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব। যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে, আমার কাঁধে মাথা রাখবে। সুবিনের মুখে এই কথাগুলো শুনে জিও তো এক পলকে তার দিকে তাকিয়ে থাকে। আর সুবিন মনে মনে বলতে থাকে, আমি যা যা বলেছি সবকিছুই সত্যি ছিল, আমি তোমাকে আমার যা আছে সবই দিব। তারপর জিও সুবিনকে নিজের রুমে নিয়ে আসে। দুজনে পাশাপাশি বসে নিজেদের শুট করা ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিও দেখতে দেখতে জিও বলে, সবকিছুই তো ঠিক আছে, তবে আমাদের সিনেমায় একটা জিনিসের অভাব আছে, সেটা হলো রোমান্স। জিও বলে, চলো এবার আমরা একটা অসাধারণ রোমান্টিক মুভি বানাই। সুবিন বলে, কি করে? জিও বলে, তার আগে একটু প্র্যাকটিস করে দেখি। তুমি আমাকে একবার কিস করো আর মনে করো এটাই মুভি। এই বলে জিও তো চুমু দেওয়ার জন্য ধীরে ধীরে সুবিনের কাছে এগিয়ে যেতে থাকে। সুবিন তো ঘাবড়ে যায়, সেও এগিয়ে আসে, কিন্তু কিস করতে পারে না। সুবিন বলে, আমি এটা করতে পারবো না, আমি তো তোমার সিনিয়র। জিও বলে, তাতে কি হয়েছে, আমিও তো তোমার সিনিয়র। সুবিন একটু লজ্জা পেয়ে বলে, আমার ভয় হচ্ছে, এমনটা করতে গিয়ে আমি নিজেকে আর থামাতে পারবো না। জিও বলে, কি থামাতে পারবে না? সুবিন তখন দ্রুত কথাটা সামনে নিয়ে বলে, যেদিন আমরা দুজন ফিল্ম স্কুলে ভর্তি হব, সেদিন আমি তোমাকে অবশ্যই কিস করব। তারপর থেকে তারা দুজনে সিনেমা কি করে বানাবে সে নিয়ে অনেক প্র্যাকটিস করতে থাকে। এই চক্করে তারা অনেক সুন্দর সুন্দর কিছু সময় কাটায় আর আমাদেরকে তাদের মুহূর্তগুলো দেখানো হয়। তারা একসঙ্গে নিজেদের সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকে এবং নিজেদের স্বপ্ন নিয়ে আরো বেশি এক্সাইটেড হয়ে ওঠে। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে। জিও নিজের টিভি শোর শুটিং নিয়ে ব্যস্ত ছিল। আজ তাকে একজন কৃষকের লুকে দেখা যায়। ঠিক তখনই সুবিন তার হাতে ফুলের একটি তোড়া নিয়ে সেখানে চলে আসে এবং সোজা জিওর সামনে দাঁড়ায়। সুবিনকে দেখে জিও তো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারপর জিও রাগ করে তার প্রডিউসার চংকে জিজ্ঞেস করে, আপনি ওকে এখানে নিয়ে এসেছেন? চং বলে, আজকে তো সুবিন আমাদের শো এর স্পেশাল গেস্ট। সুবিন মজা করে বলে, তুমি চাইলে আজ আমি একজন কৃষকও হয়ে যেতে পারি। কিন্তু জিও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিও নিজের এক কলিগের সঙ্গে কথা বলছিল। তখন তার কলিগ সুবিনের প্রথম ভালোবাসার কথা তুলে জিজ্ঞেস করে, তোমার কি জানা আছে সেই মেয়েটাকে? প্রথমে জিও বলে, না, আমি কিছুই জানি না। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই বলে, এই
এসব তো অনলাইনে পাওয়া যায়, চাইলে দেখে নিতে পারো। এটা শুনে তার কলিগ সঙ্গে সঙ্গে বলে, এই মাত্রই তো বললে তুমি কিছুই জানো না। এদিকে অফিসের অনেক মেয়ে সুবিনের সঙ্গে ছবি তুলতে শুরু করে। জিউ দূর থেকে সবকিছু দেখছিল। সে কিছু না বললেও তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে এইসব কিছুতেই কতটা বিরক্ত। তারপর শোর আগে জিউ সুবিনকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করতে থাকে। সে সুবিনকে বলে শো চলাকালীন তাকে কি কি প্রশ্ন করা হবে, যেমন তুমি নিজের আসল নাম কেন বদলে ফেলেছিলে, এত বছর পর হঠাৎ করে কোরিয়ায় ফিরে এলে কেন। সুবিন তখন জিউর অনেকটা কাছে এসে বলে, এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ, আমি শুধু তোমার সঙ্গে দেখা করতেই কোরিয়ায় ফিরে এসেছি। জিউ বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে। সুবিন বলে, সেদিন আমি তোমাকে ইউজিনের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম, সেখান থেকেই তোমার খোঁজ পেয়ে যাই। তারপর সে জিউর দিকে ভালো করে তাকিয়ে মুচকি হেসে বলে, তবে আজকে তো তোমাকে বেশ নার্ভাস লাগছে। জিউ তো সঙ্গে সঙ্গে অস্বীকার করতে থাকে। সুবিন বলে, তুমি যখনই নার্ভাস হও তখনই নিজের ঠোঁট দিয়ে দাঁত এভাবে কামড়াতে থাকো, এরকম করতে থাকলে ঠোঁট কেটে কিন্তু রক্ত বের হয়ে যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পেছন থেকে জিও আস্তে করে তাকে হুমকি দিয়ে বলে, আজ শোতে যদি কোনো গন্ডগোল করো তাহলে তোমাকে ছাড়বো না। সুবিন শুধু হালকা হেসে চলে যায়। কিছুক্ষণ পর শুটিং শুরু হয়। প্রথমে জিও অডিয়েন্স আর নিজের ভক্তদের উদ্দেশ্যে নিজের ইন্ট্রোডিউস দিতে থাকে। তারপর সে সবার সামনে আজকের স্পেশাল গেস্ট সুবিনকে পরিচয় করিয়ে দেয়। শো চলাকালীন সুবিনকে তার সিনেমার ক্যারিয়ার নিয়ে তাকে অনেক প্রশ্ন করা হয়। সুবিনও সব প্রশ্নের উত্তর দিতে থাকে। তারপর জিউ সেই সিনেমার কথা তোলে যেটার জন্য সুবিন সম্প্রতি একটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। তারপর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে, এত বছর পর সে হঠাৎ করে কোরিয়ায় কেন ফিরে এসেছে। সুবিন বলে, আমি আমার নতুন রোমান্স সিনেমার কাজ করতে কোরিয়ায় ফিরে এসেছি। সিনেমার নাম হলো গং লাভ সং। সিনেমার নামটা শুনে যেহেতু একদম হতবাক হয়ে যায়, কারণ এই নামটা তাদের দুজনের অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। অন্যদিকে ইউজিন এখনো অভিনয়ের অডিশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। সেই প্রতিটি এজেন্সিতে নিজের প্রোফাইল জমা দিচ্ছিল, কিন্তু সব জায়গা থেকেই শুধু রিজেকশন পাচ্ছিল। এভাবেই এক সময় সে আরেকটি এজেন্সিতে যায়। সেখানে তার দেখা হয় প্রডিউসার কাংয়ের সঙ্গে। ইউজিন নিজের পরিচয় দেয় এবং নিজের প্রোফাইলও জমা দেয়, কিন্তু প্রডিউসার কাং তাকে চিনে ফেলে। সে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমরা তো এর আগে একটা প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলাম। তখন তোমাদের কোম্পানির সিও সবাইকে ঠকিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছিল। তিনি তো ইউজিনকে আরো অনেকগুলো কথা শোনায়। এসব শুনে ইউজিনের তো মন খারাপ হয়ে যায়। সে হতাশ গলায় বলে, থাক আর দরকার নেই, আমাকে দিয়ে কিছুই হবে না। মানুষ তো শুধু চেহারা দেখে ঠিক করে ফেলে কে সফল হবে আর কে হবে না, হয়তো আমার মধ্যে সে যোগ্যতাই নেই। এই কথাগুলো বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে উপর থেকে হানা পুরো ঘটনাটা দেখছিল। কিছুক্ষণ পর হানা রেস্টুরেন্টের ভিতরে আসে। সেখানে তার মা আর প্রডিউসার কাং আগে থেকেই বসেছিল। হানা খেতে চাইলে তার মা তো তাকে থামিয়ে দেয় আর বলে, বেশি খেও না, মোটা হয়ে যাবে। আগের বারও তোমার ড্রেস ঠিক মতো ফিট হয়নি, এবারও সেই একই ড্রেস পরতে হবে। আমি আবার সে দৃশ্য দেখতে চাই না। হানা বলে, ড্রেসটা বদলে ফেললেই তো হয়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। তারপর হানা প্রডিউসার কাংকে বলে, আমাকে সেলুনে যেতে হবে, চলুন আমার সঙ্গে। পরের সিনে আমরা দেখি হানা তার নতুন সিনেমার প্রমোশন ইভেন্টে আসে। সেখানে তার সঙ্গে আরো অনেকের সাথে অভিনেতা সং ও উপস্থিত ছিল। দুজনেই মিডিয়ার বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিল। মজা করতে করতে সং বলে, আমার তো মনে হয় হানা আজ পর্যন্ত কাউকেই ডেটই করেনি। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও ওকে নিয়ে কখনোই কোনো ডেটিং রিউমার শোনা যায়নি। হানা বলে, তেমন কিছুই না, আমি অনেককে ডেট করেছি। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? এসব কথা কেন বলছো? এটা শুনে সং তো একেবারে চুপ হয়ে যায়। প্রমোশন ইভেন্ট শেষ হওয়ার পর পার্কিং এ গিয়ে সং নিজের ম্যানেজারের উপর রাগ ঝাড়তে থাকে। সে বলে, ও কিভাবে আমাকে এমন প্রশ্ন করতে পারে? নিজের মাকে ছাড়া ওর তো কোনো পরিচয়ই নেই, মায়ের আদুরি মেয়ে। ঠিক তখনই হানা জোরে জোরে তার মাকে ফোনের মধ্যে বলছিল, মা শুনেছো সং আমাদেরকে নিয়ে এসব কি বলছে? এটা শুনে সং তো ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি হানার কাছে চলে আসে, কিন্তু হানা হেসে বলে, আমি তো শুধু মজা করছিলাম, এখন পর্যন্ত কাউকে ফোন করিনি। তুমি কি আবার মায়ের ভয়ে জমে যাচ্ছিলে নাকি? এই বলে হানা তো চলে যায়। সং তো আবারও রেগে যায় আর হানাকে থামতে বলে, তবে হানা চলে যায়। এদিকে সুবিন আর জিউ নিজেদের শো এর পরবর্তী শুটিং এর জন্য একসঙ্গে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। পথের মধ্যে সুবিন শিয়াল আর আঙ্গুরের সেই গল্পটার কথা তোলে, যেটা এক সময় জিউ তাকে শুনিয়েছিল। সে বলে, শেষে তো শিয়াল শুধু বলেছিল আঙ্গুর টক, তারপর সেখান থেকে চলে গিয়েছিল। জিউ উত্তর দেয়, হতে পারে আঙ্গুরগুলো সত্যি টক ছিল।
সুবিন বলে যেমনই হোক না কেন তার অন্তত আরেকবার চেষ্টা করা উচিত ছিল। জিউ তখন বাচ্চাদের মতো তার সঙ্গে তর্ক করতে শুরু করে। সে বলে, ধরো যদি শিয়ালটা অনেক কষ্ট করে এক সিঁড়ি এগিয়েও যেত কিন্তু তখন কেউ এসে তাকে ফেলে দিত, তাহলে তো এত চেষ্টা করার পরও তার আর কিছুই করার থাকতো না। সুবিন বলে, তাহলে সে তার কোনো বন্ধুর সাহায্য চাইতে পারতো। এটা শুনে জিউর অতীতের কথা মনে পড়ে যায়। সুবিনই তাকে বলেছিল, যখনই আমার দরকার হবে তুমি শুধু একটা ফোন করবে, আমি দৌড়ে তোমার কাছে চলে আসব। জিউ বলে, কিন্তু সে বন্ধু তো তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই সে আর কখনো আঙ্গুর পর্যন্ত পৌঁছাতেই পারেনি। সুবিন বলে, আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নেইনি। কিন্তু জিউ তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে আস্তে করে বলে, চুপ করো, তোমার মাইক এখনো অন আছে। এই বলে সে সুবিনের মাইকটা চেপে ধরে যাতে তাদের কথা চংরা শুনতে না পায়। জিউকে সুবিনের গলা ধরতে দেখে চং বলে, তুমি সুবিনের গলার কেন ধরলে? জিউ তো দ্রুত পরিস্থিতির সামনে নিয়ে বলে, ওর শার্টের একটা বোতাম খুলে গিয়েছিল, সেটাই দেখছিলাম। চং হেসে বলে, তাহলে পরে ওর বোতামটা সেলাই করে দিও। যাই হোক, পরের সিনে দেখা যায় তারা শুটিং এর জায়গায় চলে আসে। জিউ সুবিনের বোতামটা সেলাই করে দেয়। এখানে সুবিন ওই স্ক্রিপ্টের কথা তুললে জিউ বলে 3 কোটি। সুবিন বলে, কি? জিউ বলে, তোমার যদি ওই স্ক্রিপ্টটা এতই পছন্দ হয় তাহলে আমি সেটা এই দামে তোমার কাছে বিক্রি করে দিব। তারপর তুমি চিরদিনের মতো আমার জীবন থেকে ওই স্ক্রিপ্ট নিয়ে চলে যাবে। তোমার তো শুধু ওই স্ক্রিপ্টের শেষটাই দরকার ছিল, তাই না? সুমিন বলে, না, আমার স্ক্রিপ্টের দরকার নেই, আমি শুধু তোমার সঙ্গে কাজ করতে চাই। যদি তুমি আমার সঙ্গে কাজ না করো তাহলে ওই স্ক্রিপ্ট আমার কাছে শুধু কয়েকটা ফাঁকা পাতার মতো। এই শুনে জিউ আর কিছুই বলে না। সুবিন বলে, তোমার যদি মনে হয় আমি তোমার স্বপ্ন কেড়ে নিয়েছিলাম তাহলে আমি সেই স্বপ্ন তোমাকে ফিরিয়ে দিব, আর যদি তুমি চাও তাহলে তোমার প্রথম ভালোবাসাটাও তোমাকে ফিরিয়ে দিব। এই বলে সে জিউর কিছুটা কাছে এগিয়ে আসে আর কিস করতে চায়, কিন্তু জিউ তাকে দূরে সরিয়ে দেয়, কারণ তার কাছে এসব একদমই ভালো লাগছিল না। সে রেগে ফুলের তোড়া দিয়ে সুবিনকে মেরে সেখান থেকে চলে যায়। এখান থেকে গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি জিউ টানা অনেকদিন ধরে সুবিনের বাড়ির সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করত। প্রতিদিন সে সুবিনের নাম ধরে ডাকতো, কিন্তু সুবিন একবারও বাইরে বের হয়ে আসে না। এভাবে 1-2 দিন নয়, টানা 15 দিন কেটে যায়। শেষ পর্যন্ত জিউ হাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সুবিন ছাতা নিয়ে জিউর কাছে আসে। সুবিনকে দেখে জিউ তো ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, এতদিন ধরে তুমি স্কুলে কেন আসোনি? জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম। সুবিন জিউকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, আমি আর স্কুলে যাব না, আমি আমেরিকায় চলে যাচ্ছি। জিউ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? কাল তো আমাদের এক্সাম। সুবিন বলে, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, আমি আর ফিল্ম ডিরেক্টর হব না, আমি ডক্টরই হব আর আমেরিকায় চলে যাব। জিউ কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে পারে না। সেই স্ক্রিপ্টটা বের করে সুবিনকে দেখিয়ে বলে, এই স্ক্রিপ্টটা আমরা দুজনে মিলে লিখেছিলাম, এর শেষটা এখনো বাকি আছে, আমরা একসঙ্গে এটা শেষ করব, এটা আমাদের স্বপ্ন ছিল। সুবিন বলে, এসব ক্ষণস্থায়ী স্বপ্ন, ভুলে যাও, এসব আর কখনোই হবে না। জিউ স্ক্রিপ্টটা তার হাতে দিয়ে বলে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি তোমার স্বপ্নকে বেছে নিবে নাকি সবকিছু ছেড়ে চলে যাবে, আমি তোমার জন্য অবশ্যই অপেক্ষা করব। এই বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের সিনে আমরা জিউকে একটি বাসে বসে থাকতে দেখতে পাই। সে বারবার সুবিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও সুবিন আসে না। তাই জিউর মনে হয় হয়তো সুবিন সত্যি সত্যি আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জিউ তাড়াতাড়ি বাস থেকে নেমে সুবিনের সঙ্গে দেখা করার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ তার হেয়ার ব্যান্ডটা মাটিতে পড়ে যায়, যেটা সুবিন তাকে উপহার দিয়েছিল। এজন্য জিউ হেয়ার ব্যান্ডটা নিতে পিছনে আসে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি এসে তাকে চাপা মারে। জিউর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে আনা হয়। বেশ অনেকদিন পর জিউর জ্ঞান ফিরে আসে। সিন আবারও বর্তমানে চলে আসে। জিউ তো তার রুমে এসে সুবিনের কথা ভেবে কান্না করতে থাকে। অন্যদিকে সুবিনও আজকে অনেকটাই আপসেট ছিল। পরের সিনে দেখা যায় জিউর পরিবার টিভিতে তার শো দেখছিল, কিন্তু হঠাৎ সেখানে সুবিনকে দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এতদিন পর হঠাৎ করে সুবিন আবার কেন ফিরে এসেছে। অন্যদিকে হানা আর তার মাও এই শোটা দেখছিল। টিভিতে সুবিনকে দেখে হানার মা বলে, সুবিন এখানে কি করছে? এদিকে আমরা জিউকে ইউজিনের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। জিউ বলে, সুবিন তার হারিয়ে যাওয়া স্বপ্ন আবারও ফিরিয়ে দিতে চায়। এটা শুনে ইউজিন বলে, আমার মনে হয় তোমার ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায় তাহলে অন্তত একবার তার কথা শোনা উচিত। জিউ বলে, এখন আর ফিল্ম ডিরেক্টর হওয়া আমার স্বপ্ন না। ইউজিন তাকে বোঝানোর চেষ্টা করে
সে বলে, নিজেকে এত ছোট করে দেখো না, নিজের মূল্যটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো একদিন বলেছিলে তুমি বড় হয়ে একজন ফিল্ম ডিরেক্টর হবে। জিউ তবুও মানে না। সে বলে, আমার স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে টিভি স্টেশনে সবাই জিউ আর সুবিনের ইন্টারভিউ দেখছিল, যা ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ঠিক তখনই জিউর এক বান্ধবী তার কাছে এসে বলে, আমার মনে হচ্ছে তুমি সুবিনকে আগে থেকে চিনতে। সে কি তোমার ফার্স্ট লাভ ছিল? প্রথমে জিউ তো বিষয়টা অস্বীকার করে, কিন্তু পরে ধীরে ধীরে সত্যিটা স্বীকার করে নেয় আর বলে, হ্যাঁ, সুবিনই আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু এই বিষয়টা প্লিজ তুমি কাউকে বলো না। বান্ধবী তো উত্তেজিত হয়ে বলে, মানে এত বছর পর তোমাদের ফার্স্ট লাভের আবারও দেখা হয়েছে? সে কি তোমাকে বলেছে যে সে তোমাকে মিস করেছে, নাকি এখনো সে তোমাকে ভালোবাসে? জিউ তো তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। ঠিক সেই সময় চং জিউকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। সেখানে পৌঁছানোর পর চং সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি সুবিনকে আগে থেকে চিনতে? জিউ তো প্রথমে না বলে, কিন্তু চং বলে, আমাকে মিথ্যা বলো না, আমি নিজে তোমাদের দুজনকে এডিট রুমে 2 ঘন্টা ধরে কথা বলতে দেখেছি। এতে জিউ স্বীকার করে নেয় যে সে স্কুল লাইফ থেকেই সুবিনকে চিনে। এই কথা শুনে চং বলে, তাহলে তো আরো ভালো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সুবিনকে আমাদের শোতে নিয়ে আসো। অন্য কোনো এজেন্সি ওর সঙ্গে ডিল করার আগেই আমাদেরকে ওকে সাইন করাতে হবে। জিউ তো প্রথমে এসব করতে রাজি হয় না, কিন্তু চং তাকে একটি বড় অফার দেয়। সে বলে, যদি তুমি সুবিনকে আমাদের শোতে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে নিজের একটি আলাদা শো এবং টাইম সল্ট দেওয়া হবে, কিন্তু যদি এই কাজটা করতে না পারো তাহলে আর অফিসে আসার দরকারই নেই। জিউ তো বিপদে পড়ে যায়। তারপর চং জিউকে জানিয়ে দেয় এই মুহূর্তে সুবিন কোথায় আছে। বেচারি জিউ বাধ্য হয়ে সে গ্রামে আসতে হয় যেখানে সুবিন ছিল। জিউ তো সুবিনের বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে ভিতরে যাবে নাকি যাবে না। প্রথমে দরজা নক না করেই ভিতরে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সাহস করে আবারও দরজার সামনে এসে নক করে। দরজা খুলতেই হঠাৎ করে সুবিনের হাত থেকে ভুলবশত জিউর গায়ে পানি পড়তে থাকে। সুবিন তো এখানে জিউকে দেখে অনেক বেশি অবাক হয়। এই দেখে সুবিন তো তাড়াতাড়ি রুমের ভিতরে গিয়ে জিউর জন্য কাপড় বের করতে শুরু করে। কাপড় বের করার সময় হঠাৎই আয়নার মধ্যে তার চোখ পড়ে। এবার তো সে নিজেকেই ফিটফাট করতে শুরু করে দেয়, এমনকি কাপড় পর্যন্ত চেঞ্জ করে বাইরে বের হয়ে আসে। সুবিনকে কাপড় চেঞ্জ করতে দেখে জিউ বলে, আগের কাপড়েই তো তোমাকে বেশি ভালো লাগছিল, তাহলে আবার কাপড় বদলানোর কি দরকার ছিল? সুবিন কোনো উত্তর না দিয়ে কাপড়গুলো জিউর হাতে দিয়ে বলে, ভিতরে গিয়ে এগুলো পরে নাও, তা না হলে ঠান্ডা লেগে যাবে। জিউ কাপড় নিয়ে ভিতরে চলে যায়। সুবিন তো বাইরে বসে তার জন্যই ওয়েট করতে থাকে। অপেক্ষা করার সময় সে বাইরে বসে থেকেই জিউকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে কেন আসলে? জিউ বলে, তোমার কি একবারও অবাক লাগছে না যে আমি কিভাবে জানলাম তুমি এখানে আছো? সুবিন বলে, না, একটুও অবাক লাগছে না, কারণ অনেকদিন ধরেই কেউ একজন আমাকে ফলো করছিল, পরে আমি সেই ছেলেটাকে ধরেও ফেলি। ধরার পর সে আমাকে অনুরোধ করেছিল যেন কাউকে কিছু না বলি, এজন্য আমি আর সেই কথাটা কাউকেই বলিনি। তারপর জিউ তো রুমের ভিতরে থেকেই ফুলের তোড়াটা সুবিনের সামনে ধরে। ফুলের তোড়া দেখে সুবিন বলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, সামনে এসেও তো এটা দিতে পারতে। তখন জিউ রুম থেকে বেরিয়ে এসে তোড়াটা সুবিনের হাতে দিয়ে দেয় আর বলে, এটা আসলে তোমার জন্য, তোমাকে ধন্যবাদ জানাতেই আমি এখানে এসেছি, কারণ তোমার জন্যই আমাদের শো এর রেটিং অনেক বেড়ে গিয়েছে, তাই আমি চাই তুমি আরো একবার আমাদের শোতে আসো। সুবিন জিজ্ঞাসা করে, কেন? জিউ বলে, এতে আমার অনেক উপকার হবে। এ কথা শুনে সুবিন তো উঠে চলে যেতে শুরু করে আর জিউ তার পেছন পেছন হাঁটতে থাকে। সুবিন বাড়ির বাইরে চলে আসে। জিউ সেখানে এসে বলতে থাকে, তুমি কি আমাদের শোতে যাবে নাকি যাবে না? সুবিন কোনো উত্তর দেয় না। ঠিক সেই সময় সুবিনের মায়ের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আজ হয়তো আমি আসতে পারবো না। মেসেজটা পড়ার পর সুবিন জিউকে জিজ্ঞাসা করে, তোমার কি ক্ষুধা লেগেছে? চলো কিছু খেয়ে আসি। তারপর দুজন একসঙ্গে একটা খাবারের দোকানে আসে। খাবার আসার পর সুবিন জিউর প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে সেখান থেকে গাজরগুলো আলাদা করে দেয়, কারণ সে জানতো জিউ গাজর খায় না। জিউ চুপচাপ সবকিছু দেখলেও কিছুই বলে না। তারপর দুজন খেতে শুরু করে। খাওয়ার সময় জিউ জিজ্ঞাসা করে, তোমার মা আজকে কেন আসবে না? সুবিন বলে, জানি না। জিউ বলে, তুমি কি বাসায় যাও না? তোমার উচিত সেখানে গিয়ে একবার তার সঙ্গে দেখা করা, এখানে একা একা কেন থাকছো? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই সুবিন দেয় না। খাওয়া শেষ করে তারা যখন বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই জিউর ফোনে একটা কল আসে। কল রিসিভ করার জন্য সে তো আগে আগে বাইরে চলে যায়। সুবিনও তার পেছন পেছন চলে আসে। কল শেষ হওয়ার পর জিউ সুবিনকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে বলো তুমি কি আমাদের শোতে আসবে? এই বলে জিউ তো তাকে কনভিন্স করার চেষ্টা করে। জিউকে এমন করতে দেখে সুবিন হালকা আসে। সে যখনই হ্যাঁ বলতে যাবে তখনই প্রডিউসার চং জিউকে ফোন করে। জিউ ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে চং জিজ্ঞাসা করে, কি হলো? কোনো খবরই তো দিলে না। সেখানে গিয়ে তুমি কি তাকে রাজি করাতে পেরেছো? জিউ বলে, আমি তো এখন ওনার সঙ্গে কথা বলছি, আপনি কি একটু পরে ফোন করতে
বলতে পারবেন? চং তো বলতে থাকে, তুমি তাড়াতাড়ি তাকে রাজি করাও। এভাবে একের পর এক তিনি কথা বলতেই থাকে। এতে জিউ তো বেশ বিরক্ত হয়, তবে সে কিছুই বলতে পারে না। ঠিক তখনই সুবিন জিউর হাতে ফোনটা নিয়ে নেয় আর চংকে বলতে থাকে, আমি যদি আপনাদের শোতে আসি তাহলে কি হবে? এতে কি জিউর কোনো উপকার হবে? তার জীবন কি পুরোপুরি বদলে যাবে? এই শুনে জিউ তো দ্রুত সুবিনের হাতে থাকা ফোনটি নিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা তুমি কি করছিলে? সুবিন বলে, আমি যা করছিলাম ঠিকই করছিলাম। আমি শোতে গেলে যদি তোমার জীবন সহজ হয়ে যায় তাহলে আমি সেটাই করব। চংকে বলে দাও আমি শোতে যাব। এই বলে সে তো সেখান থেকে চলে যেতে থাকে আর জিউ পিছন থেকে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা ইউজিনের বাবার রেস্টুরেন্টে দেখতে পাই, সেখানে তিনি নিজের ছেলের একটি ছবিও টাঙিয়ে রেখেছিল। রেস্টুরেন্টে আসা কাস্টমাররা ছবিটি দেখে বলতে থাকে, ছেলেটা তো অনেক সুন্দর, বেশ হ্যান্ডসামও। এটা শুনে রেস্টুরেন্টে কাজ করা ওয়েটারটি বলে, সে তো আমাদের রেস্টুরেন্টের মালিকের ছেলে। তারা জিজ্ঞাসা করে, সে কি কোনো অভিনেতা? তারপর তারা তো রেস্টুরেন্টের মালিকের মুখের সঙ্গে তার ছেলের মুখ মিলিয়ে দেখতে থাকে, কারণ ছেলেটাকে তার বাবার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তখনই মালিক বলে, হ্যাঁ আমার ছেলে একজন অভিনেতা। লোকগুলো তখন জানতে চায় সে কোন কোন ড্রামা বা প্রজেক্টে কাজ করেছে। তিনি তখন সুবিন যেসব ড্রামা বা প্রজেক্টে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিল সেগুলোর নাম একে একে বলে দেয়, কিন্তু সেগুলো তেমন জনপ্রিয় ছিল না, তাই কেউ সেগুলোর ব্যাপারে জানতই না। তারপর তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা হানাকে দেখতে পাই। হানা তো সেই ম্যাগাজিনটি দেখছিল যেখানে তার সঙ্গে ইউজিনের ছবিও ছিল, আর সে ভাবছিল এই মুহূর্তে ইউজিন কি করছে। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, সে আবারও অভিনয়ের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু আগের মতো এবারও সে রিজেক্ট হয়েছে। শুধু এক জায়গায় নয়, সেদিন সে যতগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছিল সবগুলোতেই রিজেক্ট হয়েছে। এতে করে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে হানাকে মেকআপ করানো হচ্ছিল, ঠিক তখনই তার মা সেখানে চলে আসে এবং তার পাশে বসে পড়ে। কিন্তু হানা তার মাকে একদমই পছন্দ করতো না, কারণ তার মায়ের সব সময় মনে হতো তার মেয়ে আজ যে পজিশনে এসেছে এটা শুধু তার কারণেই হয়েছে। তা না হলে হানার মধ্যে এমন বিশেষ কোনো গুণই নেই যার জন্য সে এত দূরে আসতে পারতো। এসব কথা তো হানার একদমই ভালো লাগতো না। সে কখনোই চাইতো না কোনো অ্যাওয়ার্ড শোতে তার মায়ের সঙ্গে মেয়ে হিসেবে পুরস্কার নিতে যেতে। তবে আজও তার মা বলে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে হবে। ঠিক তখনই সেলুনের একজন স্টাফ আসে। মা তো ওই মেয়েটিকে বলে হানা চুলের স্টাইলটা বদলে যাওয়ার জন্য। তিনি আরো বলে তার তো একদমই রুচি নেই, ভালো হেয়ার স্টাইল করতেই পারে না। মায়ের এইসব কথায় হানা খুবই বিরক্ত হয়, কিন্তু তারপরও সে কিছুই বলে না। এদিকে কয়েকজন মহিলা সুবিনকে নিয়েই কথা বলছিল। তারা তো সুবিনের কাজের অনেক প্রশংসা করে। একজন মহিলা বলে ওঠে, সে তার নাম পরিবর্তন করার কারণে আমি তো তাকে প্রথমেই চিনতেই পারিনি। তারা বুঝতে পারছিল না সুবিন কেন তার নিজের নাম বদলে ফেলেছে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে সুবিনকে যেতে দেখা যায়। সে জিউর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। তারা বলে ওদের দুজনকে তো খুবই মানিয়েছে। ওরা তো জিউ আর সুবিনকে নিয়ে মজা করতে থাকে। এমন সময় একজন মহিলা বলে, আমার বাস চলে এসেছে। তিনি তাড়াতাড়ি বাস ধরার জন্য সেখান থেকে চলে যায়। এদিকে জিউ আর সুবিন বাড়ি ফিরে আসে। জিউ তো সেই আন্টির জন্য এটা নিয়ে এসেছিল যার বাড়িতে সুবিন থাকতো, কিন্তু আন্টি তখন বাসায় ছিল না। তাই জিউ সুবিনকে বলে, পরে আন্টি এলে এটা তুমি তাকে দিয়ে দিও। সুবিন বলে ঠিক আছে। তারপর সুবিন ভিতরে গিয়ে সেই স্ক্রিপ্টটা নিয়ে আসে, যে স্ক্রিপ্টটা জিউ তাকে দিয়েছিল। এখানে সে জিউকে বলে, এটা তোমারই ছিল, তাই তুমি রেখে দাও, আমি এটা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। জিউ বলে, তোমার কি ভয় লাগে না যদি আমি এটা পুড়িয়ে ফেলি? তাহলে তো এই স্ক্রিপ্টটা চিরদিনের জন্য হারিয়ে যাবে। সুবিন বলে, সেটা পুরোপুরি তোমার ইচ্ছা। যদি তুমি এই গল্পের শেষটা এমনই রাখতে চাও তাহলে তাই করতে পারো, এটা তোমার জিনিস, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। সুবিন আরো বলে, সেদিন আমি ভুল করেছিলাম, আমার তোমার সঙ্গে এমনটা করা একদমই উচিত হয়নি। তারপর সে সবকিছু খুলে বলে সেদিন কেন জিউর সঙ্গে দেখা করতে বাইরে আসতে পারেনি। সে আসল কারণটা তাকে জানায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তার বাবা যখন জানতে পেরেছিল সে একজন পরিচালক হতে চায়, তখন তিনি তাকে ধরে অনেক বাজেভাবে মারেন আর বলেন, তুমি কি করে একটা মেয়ের পাল্লায় পড়ে পরিচালক হওয়ার সিদ্ধান্ত নিতে পারো? সুবিন বলে, আমি কখনোই মেডিকেলে পড়তে চাইনি, সেটা শুধুমাত্র আপনার সিদ্ধান্ত ছিল। আর এরকম একটা সিনের মধ্যে দিয়ে এই ড্রামার দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো পরের পর্বগুলো কে কে দেখতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।